রিয়ামণি এক বোন সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন রাখছে, আসিফ, নাহিদ, হাসনাত, সাজ্জিসরা মৃত্যুর সামনে না দাঁড়ালে ইশরাকরা এখনো পালিয়ে বেড়াতো। আমার চোখের প্রবলেম তো, পড়তে প্রবলেম হয়, তাও পড়লাম শুধু আপনাদের জন্য। একটি বোন সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন রাখছে যে হাসনাত, সার্জিস, এই যে আসিফ মাহমুদ, আমার যে মাস্টার মাইন্ড, যাকে নিয়ে আমরা এখন ব্যঙ্গ করি, কৌতুক করি, মাহফুজ আলম, উনি না থাকলে, আবার এই যে সার্জিস, এই যে আসিফ মাহমুদ, যাকে যাকে ওই যে ঈদের আগে জুতা পিটা করা হইল, যার ছবিতে জুতা পিটা করা হইল, আসিফ মাহমুদ সবুজ। আহায়, চিন্তা করেন, মৃত্যুর সামনে দাঁড়ায়া ওই দিন যে কথাগুলো উনি বলছিলেন, ওইটাও তো একটা স্বাধীনতার ভাই ভাষণের মতো, তো স্বাধীনতার ঘোষণা তো ভাই, ওইটা ঘোষণা না, সাহস থাকতে হবে ভাই। একদম মৃত্যুর মুখে, তো চারিদিকে বন্দুকের নালা, কুইজা বেড়াইতেছে গোয়েন্দারা, ওর মধ্যে ওই কথাগুলো বলা, 5 তারিখে সবাই মাঠে নেমে যাওয়া, আর তাকেই জুতা পেটা করা, তাই না? ব্যাপারটা কোন পর্যন্ত এইসব পৌঁছাইছে। সময় দেখেন কিভাবে বদলাইতেছে, কিভাবে আমরাও বদলাইতেছি, চেঞ্জ হয়ে যাচ্ছে সব কিছু। আচ্ছা, এরা নাকি বহু টাকার মালিক, অনেকে বলে, অনেকের অভিযোগ। হ্যাঁ, এই যে নাহিদ ইসলামের নাই, উনি তো ভাই বুঝছেন, ওই যে মনে আছে ওনার এই সাইডটা মাইরা থেতা কইরা ফেলাইছিল ভাই, থেতা কইরা ফেলাইছিল। হ্যাঁ, আপনার আমার দেশি মাহফুজ আলমের বিরুদ্ধে উনি নাকি তদবির করে টাকা পয়সা বানাইতেছে। আর অভিযোগ আছে যে আসিফ মাহমুদ সজীব, ওনার পিএ, ওনার নাকি 200-300 টাকা মাইরাই দিচ্ছে। এটা তাড়াতাড়ি সামনে আনা উচিত তো ভাই। দুদকের উপরে ছাইরা দিচ্ছে, আর দুদক ভাই বুঝছেন কচ্ছপের মতো আগায়, তো বহুত স্লো। এগুলো তাড়াতাড়ি ভাই আমাদেরকে জানান, আমাদেরকে জানতে হবে এগুলো কি সত্যি কিনা। অনেকেই নাকি এদের মধ্যে বিদেশে বাড়ি গাড়ি কইরা ফেলাইছে। আবার ওই যে আসিফ নজরুল স্যার আমাদের, উনি টিচার তো ভাই, আইনের টিচার, এই সরকারের সাথে আছে। ওনার বউ বাচ্চা নাকি বিদেশে, এবং বিদেশে নাকি ওনার বাড়ি আছে। উনি গত পরশুদিন অনলাইনে কোনো একটা জায়গায় ইন্টারভিউতে বলতেছিলেন, চ্যালেঞ্জ করতেছিলেন, যারা এইসব বিশ্বাস করবে তারা শয়তানের দলে। ওনারা প্রমাণ কইরা দেখ কোথায় আমার বউ বাচ্চা আমেরিকাতে আছে, আমার আমেরিকার বাড়ির একটা ছবি দেখাক না অনলাইনে। ওনারা তো অনুসন্ধান করতে পারে সব কিছু, তাহলে এই সত্যটা দেখাক। এবং বিদেশে কোন ব্যাংকে আমার একটা অ্যাকাউন্ট আছে আমার নামে, আমার বোন নামে, উনি চ্যালেঞ্জ করছে। উনি বলতেছে আমার ওয়াইফ চাকরি করে 8 বছর যাবত, ওই প্রতিষ্ঠানের নামও বলছে। এবং ওনার বাচ্চারা যে স্কুলে পড়ে, বলছে ওই স্কুলের টিচারদেরকে জিজ্ঞাসা করেন ওদেরকে কোনো ক্লাস মিস আছে কিনা, ওরা তো এভরিডে ক্লাস করতেছে বাংলাদেশে। তাহলে কোথায় আমার বিদেশে কি? আর আমি যে ঘুষ নেই, প্রচুর টাকা আমি বানায় ফেলাইছি, সেটার প্রমাণ করেন। সত্যি প্রমাণ করা উচিত তো ভাই সবাই। এই যে আমাদের একজন বিখ্যাত সাংবাদিক আছেন, জুলকার নাইন শাহেদ, ওনার নাম বোধহয়, নামটা ঠিক বললাম কিনা সরি, মাফ করবেন। উনি খুবই অনুসন্ধানী একজন সাংবাদিক। উনি কিন্তু বাইর করে ফেলাইছেন লন্ডনে স্যার যে হোটেলে ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যে হোটেলে ছিল, ওই হোটেলের বিল বাইর করে ফেলাইছে, বিলের কাগজপত্র, 3 কোটি 3.5 কোটি টাকার একটা বিল। হ্যাঁ, কোন রুমের কত বিল, কত কইরা ছিল, স্যার যে রুমে ছিল ওইটা ছিল 10 লাখ কইরা। কে কি খাইছে, প্যাটিস খাইছে না বার্গার খাইছে, চা খাইছে, দুধ খাইছে, যা খাইছে, ফল ফ্রুট সব কিছু মিলায়া ওই বিলটা উনি আবিষ্কার কইরা দেখাই দিছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, ওনার সাহস আছে ভাই, কারণ এর আগেও আমরা দেখছি গত স্বৈরাচার শাসকের আমলেও উনি একটা অনুসন্ধানী রিপোর্টের সঙ্গে জড়িত ছিল। আমাদের সাবেক সেনাপ্রধান আজিজ এবং ওনার ভাইদেরকে নিয়ে একটা অনুসন্ধান রিপোর্ট হয়েছিল না আল জাজিরা থেকে, ওইটার সঙ্গে উনি জড়িত ছিলেন। ওনার বডিতে ক্যামেরা লাগানো থাকে, তো ওগুলা কিন্তু আমরা দেখছি যে হারিসের সঙ্গে কথা বলতেছে, আর্মস নিয়া, ডলার নিয়া, বিভিন্ন জায়গায় ঘুরা, ওইটা নিয়েই কিন্তু উনি পপুলার হয়ে গেছেন। ওনার কাছে আমার দাবি, আসিফ নজরুল সাহেবের এইটা আপনি বাইর করেন, এটা আপনাকে আমি দায়িত্ব দিলাম, সত্যি ভালোবাসার জায়গা থেকে দায়িত্ব দিলাম। আপনি তো সাংঘাতিক বড় সাংবাদিক, আপনি সত্যি তো একজন অনুসন্ধানী সাংবাদিক। স্যার কোন হোটেলে ছিল ওইটা কাগজপত্র পর্যন্ত বাইর করে ফালাইলেন, তাইলে এইটা বাইর করেন।
দেশের স্বার্থে কিছু কাজ করেন। আর উনি যে 3.5 কোটি টাকা খরচ করে ওইখানে ছিলেন, বিনিময় কিছু আনতে পারে, জুতা পরেন, 5-6 লাখ টাকা দামের জুতা পরেন, উনার নাকি ওইখানের বাড়ি গাড়ি সব জব্দ করছে, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করছে, কত কোটি টাকা জব্দ করলো, মানে কত কোটি পাউন্ডের সম্পত্তি জব্দ করলো, ওইটারও কিছু প্রমাণ আপনার কাছে আশা করি, ওইটাও দেখান, তাই না? শুধু ওই যে দেখতে নারী চলন বাঁকা, মানে আমি ইউনূস স্যারকে পছন্দ করি না বইলা শুধু উনার ভুলগুলাই ধইরা যাবো, কিন্তু বিনিময়ে কি আনলেন সেটা বলুন না। আপনারা অনেকেই, শুধু উনি না, অনেকেই এই মিডিয়াতে এসে বলার চেষ্টা করতেছে যে স্যার যখন লন্ডনে গেল কেউ ওনাকে রিসিভ করতে আসে নাই, শুধু বাংলাদেশের রাষ্ট্রদূত একজন ভদ্র মহিলা ছিলেন। আরে ভাই, উনি তো প্লেনের সামনে, দরজার সামনে দাঁড়ানো ছিলেন, এর পরের টুক তো আপনারা দেখেন নাই, এর পরের টুক আপনারা দেখে নিয়েন, তাইলে বুঝতে পারবেন। সম্মানীয় লোকের সম্মান নষ্ট করার জন্য ভুল ধরা তো লাভ নাই, কি অর্জন করতেছে সেটা দেখেন। এই অ্যাওয়ার্ডটা যে নিতে গেল, এটা নিয়েও আপনাদের যে মাথা ব্যথা, ভাই কত বড় মাথা ব্যথা। কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ডটা কেন উনি আনতে গেল? এটা না গেল তো পারতো, কোরিয়ান সার্ভিসে তো আনায় নেওয়া যাইতো, তাই না? হায় 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 হায়, ওই যে গ্রামের চায়ের দোকানের সামনে বসে যে আড্ডা মারতে মারতে কথা বলে না, আপনারাও না অনেকে টক শুতে আইসা বা নিজের চ্যানেলে এই ধরনের কথা বলেন। ওই দেখতে নারী চলন বাঁকা, মানে উনার ভুল ধরতেই হবে, কিন্তু আপনারা ভুল ধরলে কি হবে? বিদেশ থেকে তো ইজ্জত পাইতাছে, সম্মান পাইতাছে। দেখেন, অনেকে বলে এটা জঙ্গি সরকার, মৌলবাদী সরকার, তাহলে এই মৌলবাদী সরকারকে ডাইকা নিয়ে অ্যাওয়ার্ড দিল কেন? তার মানে তো যুক্তরাজ্য স্বীকৃতি দিল এই সরকারকে। এই সরকার যদি জঙ্গি হইতো, মৌলবাদী হইতো, তাহলে ডাইকা সম্মান দিত? ভাই সম্মান দিত না। মাথায় নিয়েন কিছু, যা মুখে আসে তাই বলতে হবে কেন? যে বলতে থাকেন, বললেই তো একটা কন্টেন্ট তৈরি হয়। যা ইচ্ছা তাই বলেন। স্যার তো স্বাধীনতা দিয়েই দিছে না, কাউকে তো আটকাচ্ছে না। আগে তো আমরা কথা বলতে পারতাম না। আমার মতো মানুষের যখন মুখ ফুটছে, সবাই তো মুখ ফুটবেই, কিন্তু সত্যের পক্ষে থাকতে হবে। পা চাটা যাবে না, পা চাটা যাবে না। দেখেন, প্রশ্ন হইলো এখানে, প্রথম যেটা বললাম, এই যে বন্টি লেখছেন, যে সার্জিস, হাসনাত, নাহিদ, মাহফুজ, আসিফ মাহমুদ, এরা যদি মৃত্যুর মুখে না দাঁড়াইতো, আপনারা তো ঘর থেকে বাইরে হইতে পারতেন না, নগর ভবনে আসতে পারতেন না, আজকে এই দাবি করতে পারতেন না। এই দাবিটা কেন ভাই, কি দরকার ছিল? আমরা তো দেখলাম লন্ডনে কি সুন্দর মিল মহব্বত হয়ে গেল। আমির খসরু সাহেব বলল আমরা খুশি, এবং সব পক্ষেই তো খুশি হইল। আবার এই খুশিটা নিয়ে সখা তুমি কার, এরকম স্লোগানও শোনা গেল। তার মানে জেলাস ফিল করতেছে অনেকে, মনে করতেছে যে বিএনপির সাথে হাত মিলায় ফেলাইলো আমাদেরকে রাইখা, লন্ডনে কেন বৈশা এই ঘোষণা দেওয়া হইলো, আমাদের সঙ্গে কেন আলাপ করা হইলো না। এখন জামানাটা এমন রে ভাই, দেশ বিদেশ সব এক। কারণ কি জানেন, আমাদের দেশের প্রধান পৃথিবীরও তো একজন সেরা মানুষ, বুঝেন না কেন? উনি যেখানে বসবে, লাইন দাঁড়ায় ছিল, অমিতাভ বচ্চন হাঁটতে হাঁটতে লাইনের সামনে গিয়া দাঁড়াইছে, গুন্ডারা বাধা দিছে যে পিছে দাঁড়া। আমি যেখানে দাঁড়াবো ওইখান থেকেই তো শুরু হবে লাইন, তোরা পিছনে আসো, পিছনেই থাক, আমি প্রথমেই থাকুম। তার মানে স্যার যেখানেই থাকবে সেখানেই বাংলাদেশ। আমরা সবাই দেখলাম কি সুন্দর মিলন হয়ে গেল, তাই না? এই মিলনের পরে আবার যদি দেখি ঈদের পরে আন্দোলন, নাকি এই আন্দোলন কথা রাখার জন্য? কারণ আপনারা সবসময় বলতেন ঈদের পরে আন্দোলন করুম, ঈদের পরে আন্দোলন করুম। এবার ঈদ চলে গেল, যদি আন্দোলন না করেন তাহলে তো মানুষের কাছে বোকা হয়ে যাবেন। তাহলে এই আন্দোলন কইরা দেখাই দেই যে হ্যাঁ আমরা ঈদের পরে আন্দোলন করুম। আজকে ইশরাক সাহেব বলছেন যে আমরা ঈদের পরে আন্দোলন করব, কথা দিয়েছিলাম, তাই আন্দোলনে আসলাম। এই জায়গায় মানে এই চেহারে যদি সরকার যাই কাউকে বসাইতে চাক সরকারি ভাবে, উনি মাইনা নিবেন না। আমার প্রশ্ন ভাই, লন্ডনে যে বৈশা আলাপ হইলো, আপনাকে নিয়ে কি কোনো আলাপ আলোচনা হয় নাই? আমার তো মনে হয় নাই। আর উপরের আদেশ ছাড়া এভাবে হঠাৎ করে রাস্তাঘাট জাম করা ঠিক হইলো? আমরা কত খুশি যে আপনারা মিলে গেছেন। তারপরে আমরা অপেক্ষা করব নির্বাচনের জন্য। ফেব্রুয়ারিতে নির্বাচন হইতে পারে, এই কথাটা উনি বলছেন। অনেক পত্র পত্রিকায় লেখছে ফেব্রুয়ারিতেই নির্বাচন। না, ভুল ব্যাখ্যা, হইতে পারে। অগ্র অধিকার
ওই যে সংস্কার বিচার, তার মানে এনসিপির চাওয়াগুলা, জুলাই অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল তাদের চাওয়াগুলা আপনাদেরকে চাইতে হবে, চাইতে বাধ্য হবেন। এত বড় বেঈমান হইলে হবে না। ওরা যদি সামনে না দাঁড়াইতো, বুঝলাম যুক্তিসঙ্গত কথা এইটাই, 16 বছর সবাই যুদ্ধ করছে এবং জুলাইয়ের গণ অভ্যুত্থানের সাথে অবশ্যই আপনারা জড়িত ছিলেন, সবাই জড়িত ছিল। কিন্তু শেখ হাসিনা কাদেরকে টার্গেট করাইছে? বলছে এই যে জামাতে ইসলাম, এরা হইল গিয়া জঙ্গি বাহিনী, আর শিবির তো নিষিদ্ধই ছিল, জামাতকেও নিষিদ্ধ করলো। তার মানে এদের কারণেই গঙ্গল তুলছে শেখ হাসিনা। এবং আপনাদের মধ্যে অনেকেই বলছেন এই আন্দোলনের সঙ্গে আমরা নাই, পরে বলছেন আমরা আসি। নাই আসির মধ্যে থাইকা 8-9 মাস গন্ডগোলের পর কি সুন্দর মিলন হইলো, ওই মিলনটা আজকে আবার ভাঙলো কেন? নিশ্চয়ই লন্ডন থেকে আদেশ আসছে, ইঙ্গিত আসছে যে তোমরা মাঠে নামো। এর পিছনে কারণ কি হইতে পারে? এমনও হইতে পারে ভাই, আমার ধারণা ব্যক্তিগতভাবে, যে সবাই বলতেছে বিএনপির সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের মিলন হয়ে গেছে। গোপনে ওনারা 40 মিনিট বা 1 ঘন্টা যে আলাপটা করছে, ওই আলাপের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার প্রেসিডেন্ট, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, এবং জামাতে ইসলামের ডাক্তার শফিকুর রহমান সাহেবকে একটা বড় পোস্ট দিয়া একটা যৌথ সরকার হবে। হইলে অসুবিধা কি? হোক না। ওনারা নেতারা বৈশা যদি দেশের ভালোর জন্য এরকম কিছু ভাবে, অসুবিধা কি? অসুবিধাটা হয়ে গেছে কোথায় জানেন? এই যে মাঝখানে আমরা যারা কথা বলি ইউটিউবে, আমরা চাইতেছি ভেজালটা লাইগা থাকুক। কেন ওনাদের মিলন হইলো? এবং আন্দোলনে কেন নামবে না? আন্দোলনে না নামলে তো বিএনপি হাইরা গেল, ওরা কথা দিছিল ঈদের পরে আন্দোলন করবে, এগুলো বইলা উস্কাইয়া দিছি। তো এই যে আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী ইউটিউবার আছে, এরা উস্কাইয়া দিছে ভাই। আরে ভাই, তোরা যদি মাঠে না নামস তোদের ইজ্জত থাকবো না, কারণ তোরা তো কইছিলি ঈদের পরে আন্দোলন, ওই আন্দোলন তো করতে হবে। আজকে এই আন্দোলনে বক্তব্য রাখতে গিয়া ইশরাক হোসেন সাহেব, আপনি সত্যি সীমা লঙ্ঘন করছেন। আপনার কথাগুলা সবাই শোনা উচিত। আপনি শেষ পর্যন্ত এমন জায়গায় পৌঁছে গেছেন যে আমাকে যদি অবৈধ বলো তাহলে এই সরকারও অবৈধ সরকার, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার অবৈধ সরকার, এই পর্যন্ত চলে গেছেন। আপনার মিছিল থেকেই কিন্তু জুতা পেটা করা হয়েছিল একজন সৈনিককে, যারা মৃত্যুর সামনে না দাঁড়াইলে আপনারা আজকে আইসা এখানে আন্দোলন করতে পারতেন না। এটাই তো সত্যি। যারা মৃত্যুর সামনে না দাঁড়াইলে আপনাদের আপসহীন নেত্রীর চিকিৎসা হইতো না। তাদের অবদান আছে ভাই, তাদের অবদান আছে। তাদের অবদানের জন্যই তো অল মামলা ডিসমিস হইয়া আজকে তারেক রহমান সাহেব দেশে আসছে, আগস্টের আগে দেশে আসবে। এটা আমার ব্যক্তিগত ধারণা। আমি চাই উনি ওই মঞ্চে দাঁড়ানো থাকুক, যে মা বোনেরা এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তারেক রহমান সহকারে এই দেশের সমস্ত দল থাকবে ভাই। ওই মঞ্চ থেকে জুলাই সনদপত্র ঘোষণা হবে এবং সবাই কথা দিবে এই জুলাই গণ অভ্যুত্থানকে, 24কে স্বীকৃতি দিবে। এইটুকুই করতে হবে, তারপরেই নির্বাচন। এর আগে কোনো নির্বাচন হইতে পারে না। রক্তের সাথে বেইমানি করা যাবে না। কেউ বেইমানি করতে চাইলেও করতে পারবেন না। দেশে পাহারাদার আছে, সত্যি পাহারাদার আছে, ইমানদার ব্যক্তিরাই পাহারাদার, এটা মাথায় রাখবেন। আর এই দেশে ডে বাই ডে ইমানদারের শক্তি বাড়তেছে, খেয়াল করে দেখবেন। যারা অন্ধ তারা দেখতে পাচ্ছে না, যারা কানে শোনে না তারা শুনতে পাচ্ছে না, আওয়াজ শুনতে পাচ্ছে না, পায়ের আওয়াজ পাওয়া যায়, পায়ের আওয়াজ পাওয়া যায়। এগিয়ে আসতেছে, প্রতিবাদী দল এগিয়ে আসতেছে, কোনো অন্যায় হইতে দেওয়া যাবে না। এখন হয়ে গেছে স্যারকে নিয়ে টানাটানি, এই বলে আমার, এই